আনমোল, জ্বালাতন করিস শোনা, না। বিরক্ত করো না মাকে। ওকে বলো না, সব সময় জ্বালাতন করে। আনমোল, আচ্ছা আমি জ্বালাতন করব না, কিন্তু আমার এক্ষুনি ক্যান্ডি ফ্লাশ চাই। শোন আনমোল, তোর অলরেডি দুটো দাঁত খারাপ হয়ে গেছে, দাঁতে পোকা হবে। দশমীতে সব পাপ ধুয়ে যাবে, পোকাও চলে যাবে। দেখো বাবা, তোমার মা কিন্তু তোমাকে একদম ঠিক কথা বলছে। তোমার কিন্তু দাঁতে পোকা লেগে যাবে। আরে কোনো সময় তো মার কথা মেনে চলো। মেনে নেব, কিন্তু তুমি আমাকে দিওয়ালিতে 60 শট এনে দেবে। আরে 60 শটের কথা কি বলছো? আমি তোমাকে বাবা প্রচুর বাজি কিনে দেবো। ইয়েস বাবা, আমি এখন একটা কাজ করি, আমি তোমাদের দুজনকে নিয়ে গিয়ে বাড়ির রাস্তার সামনে একটা জায়গায় নামিয়ে দিচ্ছি। মা তোমাকে সোজা বাড়ি নিয়ে যাবে, ছুটকি আর জামাই তো এক্ষুনি চলেই আসবে। আমি দোকানে গিয়ে বড়দাকে সাথে নিয়ে তাড়াতাড়ি চলে আসছি, ঠিক আছে? ঠিক আছে। এখানে কাজ করছি 5 বছর হয়ে গেল, 1 লাখ টাকা ধার দিতে পারছে না। এটাই দেখা বাকি ছিল। ধার চেয়েছে বলে এমন চিৎকার করলো যেন মনে হলো মাথায় বাজ পড়েছে। ইপটে কোথাকার। কেন ফালতু বকবক বকবক করছো বলো তো? তুমি তো জানো সুরেশবাবু কাউকে ধার দেন না, তাহলে? আরে জানি, কিন্তু মানুষের দরকারটা তো দেখা উচিত। আরে বাড়িটা সারাতে হবে, বহু বছর হলো রঙও করাইনি। তার উপর বউকে কথা দিয়েছিলাম যে এবার দেওয়ালিতে ওকে কানের ঝুমকো দেবো। ও যদি এটা জানতে পারে না তাহলে ওর মনটা ভেঙে যাবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তার উপর 4 দিন ধরে আমার সাথে কথাও বলবে না। আরে বাবা, তোমার বউ তো, বুঝিয়ে বলো। আরে কি বলছেন আপনি? মেয়েদেরকে তো আপনি চেনেন, ওদেরকে বোঝানো খুব কঠিন। আচ্ছা শুনুন না, মালিক হলো আপনার ছোট ভাই, আপনি বললে আপনার কথা ফেলবেন না, একবার আমার হয়ে একটু বলে দেখুন না। আরে নামেই আমি বড় দাদা। একবার ধার চাওয়ার পর আমাকে সারা সপ্তাহ কথা শুনতে হয়েছিল। আরে তুমি এসব ছাড়ো তো। এই নাও, এই মিষ্টির প্যাকেট নাও আর দশমীতে আনন্দ করো গিয়ে। আরে কি কথাবার্তা চলছে এখানে? যাও। দাদা, হিসেবপত্র সব মিটে গেছে তো? আরে আমি এক্ষুনি করে দিচ্ছি। করে দিচ্ছি মানে? হ্যাঁ, হ্যাঁ। দাদা, এসব কি? আমি দোকানে না থাকলেই আপনার মাথা থেকে সব বেরিয়ে যায়। কি এসব? না, ওই কাস্টমার চলে এসেছিল তো। এখন তাই। আর কি করবেন? আজকে দশমী, বাড়িতে সবাই অপেক্ষা করছে। চলো এখনই সব বেরিয়ে পড়ো, যাও বাড়িতে গিয়ে সব আনন্দ করো। চলো এবার সবকিছু বন্ধ করে দাও। ছুটকি, রাখো এগুলো, আমি এগুলো করে নেব। তুমি যাও গিয়ে বিশ্রাম কলা করো। খাবি? এনে। অনেক দেরি হয়ে হ্যাঁ গেল। দাদা, শুধু একটু মন দিয়ে কাজ করো জেঠু, তবেই। কেমন তোমরা আছো? এসে গেছো? আরে আমার সোনা ছেলে। বাবা, হ্যাঁ বাবা, শোনো বলো। শোনো, প্রণাম কি শোনো হয়েছে? না। বেঁচে আরে কোথায় নিয়ে যাচ্ছ শোনো। বলো না। হ্যাঁ, জানো কি? আজকে না আমাদের বাড়িতে টাকা চুরি হয়ে গেছে। সে কি তাই? আনমোল, ভিতরে যা যা। কেমন আছো? সব ঠিকঠাক আছে? কি বলছে নাকি আবার চুরি হয়েছে? আসতে বলো, সবাই আছে। ওই আমি বোধহয় কোথাও ভুল করে রেখেছি। আরে লুকোচ্ছ কেন? বলো না আমায়, কি হয়েছে? হয়েছেটা কি? আসলে আসলে ছুটকি আমন আর বিনোদের জন্য খামে করে টাকা রেখে দিয়েছিলাম। বাড়ি এসে দেখছে ওর মধ্যে টাকা নেই, তারপর ওর মধ্যে আবার টাকা রেখে ওদের দিই। দোলের সময়ও চুরি হয়েছিল, আমরা কাজের লোককে ছাড়িয়ে দিয়েছিলাম। আর দশমীর দিনও আবার চুরি হলো। আমি না সবার সাথে কথা বলে এবার দেখবো হচ্ছেটা কি। আরে শোনো শোনো না। দাদা, আনমোলের জন্য এতগুলো গিফট এনেছো, আর আমাদের জন্য মেলা থেকে কি এনেছো? আমি দিচ্ছি 1 মিনিট। হ্যাঁ, কি করছো কি তুমি? তোমারই ভাই বোনরা, উৎসবের দিন তুমি ওদের সন্দেহ করছো? একটু মাথা খাটাও। তাতে হলোটা কি? নিজের লোক বলে নিজের ঘরে চুরি করবে? না, এসব চলবে না। দেখো, তোমায় আমার দিব্যি, তুমি কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, প্লিজ। বাবা দেখো না, আমি কি সুন্দর ড্রয়িং বানিয়েছি। যাও এখান থেকে, আমরা এখানে বাবা, কথা বলছি দেখো না, না একটু। বাইরে গিয়ে খেলো। আরে আরে আনমোল, আয় না খেল আমাদের সাথে। আবার কি হলো ওর? অশুভর বিরুদ্ধে শুভর জয়, এটাই হলো দশমীর অর্থ। অনমোল একটা ছবি এঁকেছিল আর সে চেয়েছিল সবাই সেটা দেখুক, কিন্তু কেউ তার ছবি দেখল না। বাড়িতে বারবার চুরি হওয়া একটা ইঙ্গিত ছিল যা সুরেশ বুঝতে তো পেরেছিল, কিন্তু তাকে চুপ থাকতে হয়েছিল। এটাই প্রথম ভুল। একজন অপরাধীকে সাহস জোগানোর আরও একটা সুযোগ করে দিয়েছিল সে। বাবা, আনমোল, ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করো, কিছু যেন না থাকে। কোথায় যে যায় ছেলেটা? আনমোল, 9টা বেজে গেল। বাবা, আমান, হ্যাঁ, বলো তুমি কাকিমা। আনমোলকে কোথাও দেখেছো কি? না। হয়তো বাইরে খেলছে, যাও গিয়ে ডাকো, বলবে মা ডেকেছে। আচ্ছা, ঠিক আছে গ্লাসটা আমায় কাকিমা, দাও, গ্লাসটা ডেকে ধরো। দিচ্ছি। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। আনমোল, আনমোল, এই তোরা কেউ আনমোলকে দেখেছিস? হ্যাঁ দাদা, আমি দেখেছি, আনমোল ওইদিকে গেছে। অনেক রাত হয়ে গেল। আরে আনমোল কোথায়? আসেনি এখনো? না। আমি তো 45 মিনিট আগে আমানকে পাঠিয়েছিলাম ওকে ডাকতে। কি বলছোটা কি? হ্যাঁ, তাও তো দেখছি। আমিও যাচ্ছি তোমার হ্যাঁ সঙ্গে। হ্যাঁ, এসো।
আরে আমান, আনমোল কোথায়? কাকিমা আমি আনমোলকে সব জায়গায় খুঁজে দেখলাম কিন্তু কোথাও পেলাম না। আরে তুই হয়তো ভালো করে খুঁজেই দেখিসনি ওকে, আরো এগিয়ে দেখা উচিত ছিল তো। কাকা আমি রাস্তার মোড় আমি অব্দি এক্ষুনি দেখেছি দেখছি। কাকা। তুমি ভালো করে দেখেছো তো? হ্যাঁ কাকিমা। হ্যালো 6 লাখ টাকা তৈরি রাখো। আনমোল, কাল সকালে জঙ্গলের পাশে যে নতুন বিল্ডিংটা হচ্ছে ওটার কাছে পাইপে রেখে দেবে। পুলিশের কাছে যাওয়ার একদম ভুল করবে না, না হলে দশমীর রাত্রে বাড়িতে শোক পালন করতে হবে। আনমোল, আনমোল শোনা। কি হলো? শোন, পুলিশে যাবার ভুল কিন্তু একদম করবি না। আমি আবার আনমোলকে চাই। আমি শুধু আনমোলকে চাই, তুমি শুধু আনমোলকে এনে দাও, আর কিচ্ছু চাই না। আরে! আমি আনমোলকে চাই। আরে গীতা, যাবো না পুলিশের কাছে, আমি বলছি তো। আমি সকালে গিয়ে টাকা দিয়ে আমি আনমোলকে ফিরিয়ে নিয়ে আসবো। আমার কাছে টাকার থেকেও অনেক বেশি দামি আনমোল। কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি নিয়ে আসবো তোকে, বলছি তো, নিশ্চয়ই নিয়ে আসবো, নিশ্চয়ই নিয়ে আসবো। সাবধানে যাস। হ্যালো, টাকা রেখে দিয়েছো? হ্যাঁ রেখে দিয়েছি। আর আমার ছেলে? এবার বাড়ি যাও। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ গীতা বলো। আনমোল কোথায়? কোথায় উপরে? আনমোল, কেমন আছিস বাবা? কেমন আছিস? তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো বাবা? আরে বল না আমার শোনা। যখন থেকে এসেছে চুপ করে আছে, খুব ভয় পেয়ে গেছে, কিছুই বলছে না। বাবা তুই একদম ভয় পাস না। চলো জামাই। আমার শোনা ছিল, কারা ছিল ওরা? কে নিয়ে গেছিল তোকে? তুই কি ওকে চিনিস? বল না বাবা। বাবা শোনা, তুই বাইরে গিয়েছিলিস, তারপর কি হয়েছিল? কোথায় নিয়ে গেছিল ওরা? হ্যাঁ হ্যাঁ বল, বল না শোনা, ভয় পাস না। আমি যখন বাইরে গিয়েছিলাম তুমি রাবণকে পুড়তে দেখেছো তো? হ্যাঁ বিকেলেই দেখেছি। কিন্তু রাবণ তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাট, তুমি কি রাবণ নাকি? রাবণের তো 10টা মাথা হয়, আর রাবণ শার্ট প্যান্টও পরে না। এই দেখো এরকম হয় রাবণ। আমার একটা মাথা আছে তো কি হয়েছে? তুমি আমাকে হারিয়ে এই চকলেটটা নিতে পারবে না। আচ্ছা জিতে দেখাতে পারি। কিভাবে? এইবার তো আমি এই ক্যাডবেরিটা নিশ্চয়ই খাবো। কোনোভাবেই এই চকলেটটা আমি নিতে দেব না, এটা আমার কাছে থাকবে। জিতে গেছি। আহ, আহ। তারপর? চোখে কাপড় বাঁধা ছিল। ওই লোকটা আমাকে লাইন মুখস্থ করাচ্ছিল। মায়ের কাছে যেতে চাস? হ্যাঁ, যেতে চাই। যেতে চাস? হ্যাঁ, তাহলে যেটা আমি বলবো সেটা ভালো করে মুখস্থ করে নিবি, হ্যাঁ। একদম পাখির মতো। যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবি তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবি। যখন ফোন হাতে দেব
তখন সেটাই বলবি যেটা আমি তোকে শেখাচ্ছি। বলবি 6 লাখ টাকা রেডি রাখবে 6 লাখ টাকা রেডি রাখবে কাল সকালে। কাল সকাল। আবার সকালবেলায় আমায় ফোন করতে বলে আর হাত ধরে বাইরে নিয়ে আসে। শোনা, তুই কি ওই লোকটার মুখ দেখতে পেয়েছিলিস? না, ও হেলমেট পরেছিল। চল বাবু, তোর বাড়ি চলে এসেছে। বাবা, তুই কি ওর গলার স্বর চিনতে পেরেছিস? পরিচিত কেউ? কে ছিল ও? বল। জানি না, আমি আগে কোনোদিনও ওর আওয়াজ শুনিনি। আনমোল, না বাবা, কাঁদিস না বাবা, চুপ কর। ভয় পাস না বাবা, ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। তোর বাবা তো তোর সাথেই আছে। তোর বাবা তোর কাছে থাকলে তোর কিচ্ছু হবে না। কেউ তোকে ছুতেও পারবে না, বুঝলি? এখন তুই একটু রেস্ট নে। আনমোল, আয় বাবা, শুয়ে পড় বাবা, মার কাছে শুয়ে পড়। কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না তোকে। অনমোল বাড়ি ফিরে এসেছিল ঠিকই। অনমোলের বাবা কিডন্যাপারদের চাহিদা পূরণ করে দিয়েছিলেন, কিন্তু এটা তার দ্বিতীয় ভুল ছিল না তো। অনমোলের উপর এই ঘটনার খারাপ প্রভাব পড়েছিল। তার মনে একটা আতঙ্ক চেপে বসেছিল। এখন সে না বাড়ি থেকে বেরোতো, না বন্ধুদের সঙ্গে খেলতে যেত। রাতে আচমকা জেগে উঠত আর কাঁদতে শুরু করত। তার মা বাবা খুবই চিন্তিত ছিলেন। আর তারপরই এলো দিওয়ালির রাত। কি আনমোল, আমরা তো দারুণ মজা করবো আজ। আরে সবাই তো বাজি ফাটাতে শুরু করে দিয়েছে। আরে তাড়াতাড়ি করো, এবার তো বাজি পড়াতে হবে। আরে এই দেখো, আমাদের বাজিও তো চলে এসেছে। দেখো কত বাজি রয়েছে আমাদের এখানে। আরে দেখো দেখো, এটাও তো রয়েছে। আরে বাবা, আরে চরকাও রয়েছে। আরে 65টা কোথায় গেল? ওটা আমি বারণ করেছি দোকানদারকে। কেন? আরে এক একটা বাজি 1000 টাকা করেছিল, এই জন্য। তাতে কি হয়েছে? 1000 টাকা দাম তো। আরে নিয়ে আসা উচিত ছিল তো। আরে আমার ছেলে আনমোলের এটা ফেভারিট তো। এই নাও 4000 টাকা। আর ঝটপট গিয়ে বাজি নিয়ে এসো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তাহলে চলো, আমরা এখন এই বাজিগুলো গিয়ে পোড়াই। চলো, হ্যাপি দীপাবলি। দেখলে, বাজির জন্য 4000 টাকা, আর বোনকে দশমীর আশীর্বাদে 1000 টাকা। তুমিও না, ছাড়ো তো, চলো। একটু হাস আনমোল, কি হয়েছে বাবা? হাস না একটু। আনমোল? হাসো 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 হাসো। আরে এই দেখো 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 দেখো। কি মজা হচ্ছে তো। আরে আমি তো তোমার জন্য আবার বৌদি, 65 আমি আনতে পাঠিয়ে দিয়েছি। আমি তোমার সব পছন্দের বাজিগুলো আনিয়েছি। ভয় পেও না, ভয় পেও না, একদম ভয় পেও না। এই দেখো কাকা, হ্যাঁ। 65। আরে বাবা, এই দেখো আমার ছেলের ফেভারিট 65 চলে এসেছে। এই দেখো এসে চলে গেছে। এসেছে। তুমি ওটাকে এবারও খোলো, খুশি আমরা হবে। ততক্ষণ তুবড়ি জ্বালাই। ঠিক চলো আছে, বাবা, ঠিক চলো। আছে। এসো 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 এসো, ভয় পেও না, ভয় পেও না, এবার তুবড়ি জ্বালাই, চলো। পিছিয়ে এসো, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। এই দেখো কি সুন্দর। আনমোল একদম চুপচাপ হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলে না, শুধু মিঠুর সঙ্গেই কথা বলে। আরো কিছুদিন সময় লাগবে বৌদি। আমরা তো চেষ্টা করছি, দেখা যাক। ছুটকি, মিঠু না আওয়াজে ভয় পেয়ে যাবে। আমি ভিতরে গিয়ে ওকে উপরের ঘরে রেখে আসছি, ততক্ষণ তুমি এই প্রদীপগুলো দিয়ে ঠিক দাও। আছে হ্যাঁ? বৌদি। বৌদি, হ্যাঁ? ভেতরে যাচ্ছ যখন আমার জন্য একটা শাল নিয়ে এসো। ঠান্ডা লাগছে? হ্যাঁ। আনছি। আরে মিঠু, আওয়াজে ভয় লাগছে মানা, দাঁড়া, আমি তোকে উপরে রেখে আসছি, ঠিক আছে? কিচ্ছু হবে না, চল আস্তে আস্তে। তোর এখানে ভয় করবে না, ঠিক আছে? মিঠু, এইখানে তোর কোনো ভয় নেই, আসছি আমি। আর এবার আমার ছেলে আনমোলের সবচেয়ে বেশি ফেভারিট 60 সাউন্ড ফায়ার। এই দেখো, তোমার জন্য স্পেশাল গিফট। আমার ছেলে এবার এতে আগুন দেবে। চলো 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 চলো। আমার ছেলে আনন্দ পেয়েছে।
আমার ছেলে আনন্দ পেয়েছে। বাবা আমি তোর জন্য আরো নিয়ে আসবো। আমি গিয়ে মাকে বলে আসছি। হ্যাঁ বাবা, যাচ্ছি হ্যাঁ। আমি তোর জন্য আরো একটা আনাচ্ছি, আরো একটা নিয়ে এসো। মা, মা, আরে এখনো তো মাকে নিয়ে এলো না ও। আরে ওই 65টা বের কর না। হ্যাঁ। আরে 65টা বার কর, হ্যাঁ, আমি কাকা, এক্ষুনি বার আসছি। করছি। আরে দেখি এসো ওটা কি মশাই, হলো। ওই 60 শটটা দাও তো। আরে আনমোল তুই কোথায় গেলি রে বাবা? তোর 65 তো রেডি হয়ে গেছে রে। আনমোল, 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 গীতা, 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 আনমোল, আনমোল, গীতা। দিওয়ালির রাতে আমরা দরজা খুলে রাখি, বাড়ির দরজাও মনের দরজাও, আপনজনকে স্বাগত জানানোর জন্য। কিন্তু খোলা দরজা দিয়ে অপরাধীও ঢুকে যেতে পারে। সামান্য বেখেয়াল হলেই যে কোনো অপরাধ ঘটতে পারে। স্যার উপরে ফার্স্ট ফ্লোরে আসুন। চুপ কর, চুপ কর। চলো। শান্ত হও, শান্ত হও। স্যার এদিকে একবার আসুন। স্যার এই দেখুন, লকারটা ফাঁকা। মার্ডার আর রবারি। ক্ষমা চাইছি, আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আগে আমি কমল, আমিই আপনাদের ফোন করেছিলাম। ও হলো সুরেশ, আমার ছোট ভাই। ওরই স্ত্রী আর ছেলের একটু আগে মৃত্যু হয়েছে। ইনি হলেন বিনোদ, আমাদের জামাই। এ হলো আমাদের ছোট বোন গুঞ্জন। আর এ আমার ছেলে আমান। যখন এই ঘটনা ঘটলো আপনারা কোথায় ছিলেন? আমরা আমরা এই বাইরে বাজি পোড়াচ্ছিলাম। শুধু আনমোল আর ওর মাই ভেতরে এসেছিল। আপনারা সবাই বাইরে ছিলেন? তাহলে শুধু এরা দুজন ভেতরে কি করতে এসেছিল? ওই পাখিটা আছে না, বাজির আওয়াজে ভয় পেয়ে যায়, তাই বৌদি ওকে ওপরে এই ঘরে রাখতে এসেছিল। আপনাদের কারোর সঙ্গে শত্রুতা? না ইন্সপেক্টর, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। কোনো হুমকি দেওয়া কল কাউকে? আগে না, না স্যার। কারোর সাথে কোনো মনোমালিন্য? দশমীর রাতে কি হয়েছিল দশমীর দিন রাত্রে? আমার ছেলে আনমোলকে কিডন্যাপ করা হয়েছিল। আপনি পুলিশকে জানিয়েছিলেন? ইন্সপেক্টর আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে কি করেছিলেন আপনারা? আমরা মুক্তিপণ দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। তারপরে তো পুলিশের কাছে যেতে পারতেন। খুব বড় ভুল করে ফেলেছি ইন্সপেক্টর, খুব বড় ভুল করে ফেলেছি। আপনারা একটা অপরাধ ঢাকার চেষ্টা করলেন আর দ্বিতীয়টা সাক্ষ্য রাখলো। প্রথমে কিডন্যাপিং, তারপর রবারি, তারপর মার্ডার। স্যার দেখে মনে হচ্ছে মার্ডারের কোনো প্ল্যানই ছিল না। কেউ চুরি করবার জন্য এসেছিল আর মার্ডার করে চলে গেছে। মার্ডারটাও গলা টিপে করা হয়েছে, কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। কোনো পেশাদার চোরের কাজ মনে হয় না। রাইট স্যার। দশমীর দিন এই বাচ্চাটারই কিডন্যাপিং হয়েছিল আর আজকে মার্ডার হয়েছে। পরিবারের প্রত্যেকটা সদস্যই সন্দেহের তালিকায়। একটা কাজ করো স্যার সবার ঠিকুজি কুষ্টি বের করো, সুরেশেরও। আপনার কি মনে হয় আপনার সঙ্গে কেউ বদলা নেওয়ার চেষ্টা করেছে? মানে আপনার কোনো নিকট আত্মীয়? আসলে ইন্সপেক্টর আমাদের সাথে কারো সম্পর্ক এত খারাপ ছিল না। ওই কথাটা তো আপনি নিশ্চয়ই শুনেছেন, ঘরের শত্রু বিভীষণ। রক্তের সম্পর্কেও কত অপরাধ লুকিয়ে থাকে এটা জানা নেই আপনার। আর আপনার ধন সম্পত্তি দেখে কারোর মনে যে হিংসা হয় না সেটাও বলা যায় না। ইন্সপেক্টর আত্মীয়দের মধ্যে তো এইসব থাকতেই পারে। আর আমার পরিবারের সবাই আমার উন্নতি দেখে খুশি ছিল না। এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে কি যাতে কারোর ওপর কোনো সন্দেহ হয়?
সুরেশবাবু, আপনাকে এই জন্য এটা জিজ্ঞেস করছি কারণ এখানে রবারিও ইনভলভ আছে। দশমীর দিন সন্ধ্যাবেলা সবাইকে গিফট দেওয়ার জন্য যে খাম ছিল, ওখান থেকেই কিছু টাকা চুরি করা হয়েছিল। চুরি করা হয়েছিল মানে? আসলে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই এই ধরনের চুরি হতো, এই জন্যই আমরা আমাদের বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরেও কিন্তু চুরি হওয়া বন্ধ হয়নি। আর এই ব্যাপারে আমি আমার পরিবারের সাথে কথা বলতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে আটকে দিয়েছিল। কেন? কারণ ও নিজের পরিবারের সবাইকে খুব বিশ্বাস করত। ও এটাই ভাবতো যে কেউ এই ধরনের কাজ আমাদের পরিবারে করতেই পারে না, আর ওরই পিঠের উপর কেউ ছুরি মেরে চলে গেল। কাজের লোককে তো আপনি ছাড়িয়ে দিয়েছিলেন, বাকি থাকলো আপনার পরিবারের লোক। আপনার পরিবারের লোকেদের ওপর কারো ওপর আপনার কোনো সন্দেহ? মানে কেউ কখনো আপনার সঙ্গে টাকার কথা বলেছিল, কোনো অসুবিধায় পড়েছিল, আপনার কাছে টাকা চেয়েছিল কিন্তু আপনি টাকা দেননি, এরকম কিছু? বিনোদ ওর অফিসে টাকা নিয়ে নয় ছয় করেছিল, আর এই কারণেই ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। আর দীপাবলির দিন আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। তা জামাই, এই ব্যাপারে তুমি কি ভাবলে? মানে আমি বলতে চাইছি তোমার ফিউচারের ব্যাপারে। দেখো, চাকরি চলে গেছে প্রায় 2 মাস হয়ে গেল, আবার তোমার সন্তানও আসছে, কি করে চলবে? এখন অত ভেবে আর কি করব, ওপরওয়ালা আছেন তো। তবে আপনি দেখে নেবেন, আমাদের জীবনে বাচ্চাটা যেই আসবে অমনি মা লক্ষ্মী নিজেই আমাদের বাড়িতে পদার্পণ করবেন। আচ্ছা, একটা সলিড প্ল্যান আছে আমার মাথায়, ব্যাস সুযোগটা পেলেই ছক্কা হাঁকিয়ে দেবো। দিওয়ালির রাত্রে যখন এই ঘটনা ঘটেছিল, বিনোদ কোথায় ছিল? আমরা সবাই আর বিনোদ বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিলাম। এ বিনোদ থাকে কোথায়? দরজাটা খুলুন। আরে খুলছি। বিনোদ, হ্যাঁ ভেতরটা সার্চ করো। স্যার স্যার কিন্তু সার্চ কিসের জন্য? পুলিশ কেন এসেছে? আরে আমি কি করে বলবো, জিজ্ঞেস করলেও তো কিছু বলছে না। তুমি আবার কিছু করেছো নাকি? সত্যি করে বলো। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, কোথায় কখন কোনটা বলবে একটু ভেবেচিন্তে কথা বলো। তিলকে তাল বানিয়ে দিতে পারে এরা। তুমি পুলিশের লোকেদের এখনো চেনোনি। স্যার স্যার স্যার, ওটা বাথরুম, ওখানে কিছু নেই স্যার। কি এটা কি? হ্যাঁ স্যার স্যার, আপনি যেটা ভাবছেন সেটা নয় নিয়ে স্যার। চলো ওকে। স্যার স্যার স্যার, আমার চল। কথাটা শুনুন স্যার। স্যার, আপনি যেটা ভাবছেন সেটা নয় স্যার। আপনি যেটা ভাবছেন সেরকমটা নয় স্যার। আমি ওই টাকাগুলো আমার অফিস থেকে ম্যানেজ করেছিলাম। আপনি জানেন তো যে আমার স্ত্রীর ডেলিভারি হওয়ার কথা, আমি আমার বাচ্চার জন্য ওই টাকাটা নিয়েছিলাম। তুমি অফিসে কি কারুকার্য করেছো সে তো আমরা ভালো করেই জানি। স্যার, এখন একটু এদিক ওদিক তো সবাই করে থাকে, তাই না স্যার? কিন্তু আমি ধরা পড়ে গেলাম, আমার চাকরি চলে গেল স্যার। কিন্তু আমি আমার হবু সন্তানের দিব্যি খেয়ে বলতে পারি স্যার, স্যার না আমি কিডন্যাপ করেছি, না আমি চুরি করেছি, আর না তো আমি আমার শালার স্ত্রী আর তার সন্তানকে মেরেছি। একটা অপরাধ তো তুমি করেছো, চুরি করার, তার জন্য কিছুদিন তো জেলে থাকতেই হবে। বাকি কুকর্মের সন্ধান তো আমরা পেয়েই যাব। স্যার, কি রিপোর্ট? স্যার আমি বিনোদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি, কিন্তু কোথাও কোনো গন্ডগোল নেই। আর ওর কল রেকর্ড আমি চেক করেছি, কিন্তু ওতেও সন্দেহের কিছু নেই। ও সমস্ত কল ওর পরিচিত লোকেদেরকেই করেছে। একটা কাজ করো, ওকে ছেড়ে দাও। স্যার, কিডন্যাপিং এর দিন সুরেশের কাছে যে নাম্বার থেকে ফোন এসেছিল, ওই সিম কার্ডটা ভুয়ো ডকুমেন্ট দিয়ে নেওয়া হয়েছিল, আর এই নাম্বারটা দশমীর পরের দিন থেকেই বন্ধ। এটা হলো সুরেশের বাড়ি, আর এটা হলো সেই জায়গা যেখানে মুক্তিপণের টাকা রাখা হয়েছিল। এই দুটো জায়গার মধ্যে যে দূরত্ব সেটা হলো প্রায় 30 মিনিটের। কিন্তু এই কেসে মুক্তিপণের টাকা রাখা হলো, ফোন আসলো, আর 20 মিনিটের মধ্যেই বাচ্চাটাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হলো, মানে 10 মিনিট আগে। স্যার, এটা দেখে তো মনে হচ্ছে এখানে দুজন ইনভলভ ছিল। প্রথমজন সুরেশের উপরে নজর রেখেছিল আর টাকার ব্যাগটা তুলেছিল, আর দ্বিতীয়জন যে 20 মিনিটের মধ্যে বাচ্চাটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। রাইট। সুরেশের বাড়ি থেকে 20 মিনিট দূরত্বের মধ্যে যে যে তার পরিচিত আছে প্রত্যেকের খবর নাও, ওর দোকানেও জিজ্ঞাসাবাদ করো। বলুন স্যার। সুরেশ বাবুর বাড়ির থেকে 20 মিনিটের দূরত্বে কে কে থাকে? স্যার, আমার বাড়ি তো ওনার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে। আপনি হয়তো আমার প্রশ্নটা ঠিক করে শোনেননি। ওনার পরিচিত, আত্মীয় স্বজন এবং দোকানে কাজ করে এমন কেউ? সাহেব, ওই রাজেশ মালিকের বাড়ি থেকে 20 মিনিট দূরে থাকে। আপনি কে? সাহেব, আমি লতা, এখানে কাজ করি। দশমীর দিন
ওর ঝামেলা হয়েছিল মালিকের সঙ্গে টাকা নিয়ে। স্যার একটু জরুরি কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ, তা বল না। স্যার ভাবছিলাম এই বছর দেওয়ালিতে বাড়িটা একটু সারাবো, খুব বাজে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তা করিয়ে নে। করানোটাও তো উচিত, কিন্তু অনেক খরচা হবে। হ্যাঁ সেটাই তো, কম করে 1 লাখ টাকা তো খরচা হবেই। তাই ভাবছিলাম যে আপনার কাছে যদি ধার পেতাম, ধার? মানে অ্যাডভান্স। এটা কি লেখা আছে? ধার দিলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। তাহলে ভালোবাসা নষ্ট করছিস কেন? না, ধারটার হবে না। স্যার আপনার কাছে না চাইলে আর কোথায় চাইবো? প্রয়োজন পড়লে তো লোকজন আপনার কাছেই আসবে, তাই না? আর এমনিতেও আমি ধার চাইছি, ফিরিয়ে দেবো, কিস্তিতে কেটে নেবেন মাইনে থেকে। তুই কিস্তি দিবি? কত টাকা মাইনে পাস তুই? 5,000, 10,000 টাকা কিস্তি দিবি? হ্যাঁ, আরে যদি বাড়ির কাজ করাতে হয়, মেরামত করাতে হয়, তাহলে টাকা জমা। আমার মাথাটা খারাপ করছিস কেন? ওসব ধারটার হবে না। এত বছর ধরে আপনার কাছে কাজ করছি আমি, এতটুকু বিশ্বাস নেই আমার ওপর? ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। আরে তুই বিশ্বাসের কথা বলছিস? বিশ্বাস তো আমি আমার দাদাকেও করি না। জিজ্ঞাসা কর তো আমি কখনো ধার দিয়েছি কিনা, আর তোকে দেবো। কোনো ধারটার হবে না, যা নিজের কাজ কর। রাজেশ এখন কোথায়? আজকে কাজে আসেনি? না স্যার, দশমীর পর থেকে তো কাজেই আসে। ওনার অ্যাড্রেস দিন। কে? দরজা খোলো। রাজেশ, হ্যাঁ চলো নিয়ে যাও ওকে। চল। কিন্তু আমি কি করেছি? চল। হ্যাঁ স্যার, আমি ওনার কাছে টাকা ধার চেয়েছিলাম। টাকার দরকার ছিল, স্ত্রীর কাছে গ্রামে পাঠাতে হতো। উনি তোমাকে টাকা দিতে চাইলেন না, তাই তুমি ওর বাচ্চাটাকে কিডন্যাপ এটা করলে। কি বলছেন আপনি? আমি হলাম গিয়ে খেটে খাওয়া মানুষ। আমি 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 কেন এরকম কাজ করতে যাব? আর এমনিতেও মানুষ যে থালায় খায় সেই থালাতে কখনো থুতু ফেলে? আপনিই বলুন স্যার। তুই বলছিলি তুই বিবাহিত, তাই না? তোর স্ত্রী কোথায়? আগে স্ত্রী তো গ্রামে আছে। আরে গ্রাম মায়ের কোথায়? কাছে। ভোপাল। আরে ভূপাল গ্রাম নয়, গ্রামটা কোথায়? আগে ভোপালের ভাওড়ি নামে একটা গ্রামে স্যার। চল ঠিকানা লেখ। স্যার আমার কথা শুনুন, বাড়ির ঠিকানা জেনে কি করবেন আপনি? সত্যি বলছি, আমি এই মার্ডার আর কিডন্যাপিং এ কোনো হাত নেই আমার। স্যার দেখুন, আমি খুব সৎ মানুষ স্যার। তুই যে কতটা সৎ সেটা জানার সময় হয়ে গেছে, বুঝেছিস? নিয়ে যাও ওকে। স্যার আমার কথা তো এই চল, শুনুন। নিয়ে যাও। স্যার স্যার এরকম করবেন না। ওর কল রেকর্ডস বার করো। আর হ্যাঁ, ভূপাল পুলিশকে কন্ট্যাক্ট করো আর তাদের ইনফর্ম করো। ওর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তোমাকে যেতে হতে পারে। স্যার। তোর স্ত্রী আমাদের এই ঝুমকোটা আর এই টাকাগুলো দুটোই ফেরত দিয়ে দিয়েছে। বলেছে কুকর্মের টাকা চাই না। এবার বল। এই ঝুমকো আর টাকা আমি পাঠিয়েছিলাম স্যার, কিন্তু চুরি করে নয়। চুরি করলে মালিক ছেড়ে দিত আমাকে। দশমীর দিন তো তুই ওনার কাছে ধার চেয়েছিলি, তাই না? উনি দিতে রাজি হননি। তাহলে 2-3 দিনের মধ্যে তুই এমন কি করলি যে এত টাকা এসে গেল? তুই ঝুমকো কিনলি আর বাড়ি মেরামত করার জন্য টাকা পাঠিয়ে দিলি। সুদে ধার নিয়েছিলাম স্যার। থেকে সুদে টাকা নিয়েছিলি? না স্যার, না স্যার, আমি বলছি কিডন্যাপিংটা আমিই করেছিলাম স্যার, আমিই করেছিলাম। বাচ্চাটাকে তুলে আমার বাড়িতে রেখেছিলাম স্যার। ভেবেছিলাম সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে বের করে নেব। যখন 6 লাখ টাকা পেয়ে গেলি তখন বাচ্চাটাকে মারলি কেন? আমি মারিনি স্যার, ওই মার্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু বাচ্চাটাকে কিডন্যাপ করেছিলাম। খুন কে করেছে আমি জানি না স্যার, আমি সত্যি বলছি। দেওয়ালের দিন রাতে তো আমি আমার প্রতিবেশীর বাড়িতে ছিলাম। ওর প্রতিবেশীকে জিজ্ঞেস করো। যদিও মিথ্যে কথা বলে থাকে তাহলে সারা রাত ধরে ওকে যত্ন আত্তি করো। শোন, মিথ্যে বলে কিন্তু তুই পার পাবি না। আমরা এটা তো জানি যে তোর সঙ্গে আরো কেউ যুক্ত ছিল। একজন ব্যাগ উঠিয়েছিল আর একজন বাচ্চাটাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। দ্বিতীয়জনকে? কেউই ছিল না স্যার। বিনোদ ছিল? না স্যার। আরে আমি আমার আঙুলটা বেঁকিয়ে তো এই কথাটা বার করিয়েই নেব, বুঝলি তুই? একজন ব্যাগ উঠিয়েছিল আর একজন বাচ্চাটাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। দ্বিতীয়জনকে? কেউই ছিল না স্যার। বিনোদ ছিল? না স্যার। আরে আমি আমার আঙুলটা বেঁকিয়ে তো এই কথাটা বার করিয়েই নেব, বুঝলি তুই? আমরা কিডন্যাপিং এর কেসটা তো সলভ করেছি, সেখানে রাজেশ ইনভলভ রয়েছে। আপনি ওকে ধার দেবেন না বলেছিলেন, ও তার বদলা নিয়ে নেয়।
কিন্তু এই কেসে আরও একজন ইনভলভ রয়েছে, আর সেটা বিনোদ নয়। বিনোদের ইনভেস্টিগেশন করা হয়ে গেছে, আর দুটো কেসেও ক্লিন চিট পেয়ে গেছে। আর যতদূর আপনার স্ত্রী আর আপনার বাচ্চাটার মার্ডারের ব্যাপার, রাজেশ তাতেও ইনভলভ নয়, কারণ সেদিন রাত্রে ও ওর বন্ধুদের সঙ্গে বাড়ির কাছেই পার্টি করছিল। সবিতা, ও যদি খেতে না চায় তাহলে অন্য কিছু খাওয়াও না ওকে। দাদা বাবু, আমি ওকে সব কিছু খাওয়ানোর চেষ্টা করেছি, কিচ্ছু খাচ্ছে না। আরে রান্নাঘরে তো অনেক খাবার আছে, ওগুলো নিয়ে এসো না। হ্যাঁ দাদা বাবু। যেদিন গীতা আর আনমোল মারা গেছে, এই মিঠুও সেদিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে। ওই পাখিটা আছে না, বাজির আওয়াজে ভয় পেয়ে যায়, তাই বৌদি ওকে ওপরে এই ঘরে রাখতে এসেছিল। সুরেশবাবু, আপনি বলতে চাইছেন আপনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ও শক পেয়েছে? হ্যাঁ, আমি ওকে খাওয়ানোর কিছু চেষ্টা করছি, নাহলে তো না খেয়েই মরে যাবে ও। যাদব স্যার, ডক্টর সাক্সেনা, পশু চিকিৎসক, ওনাকে কন্ট্যাক্ট করো, বলো আমার ওনার সাহায্য দরকার। রাইট স্যার। ডাক্তারবাবু, এটা কি সম্ভব যে কোনো পাখি কারোর সঙ্গে এতটা ইমোশনালি ইনভলভড হয়ে যায় যে যদি সেই লোকটা তার সামনেই মারা যায় তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দেয়? ইয়েস, দ্যাটস পসিবল। তাহলে ডাক্তারবাবু, এটাও কি সম্ভব যে ওই পাখিটার সামনে যদি ওই খুনিটাকে আনা যায় তাহলে ও তাকে চিনতে পারে বা এমন কিছু করে যাতে আমরা বুঝতে পারি যে ও চিনতে পেরেছে? আপনারা জানলে অবাক হবেন, পাখির আইকিউ একটা 5 বছরের বাচ্চার সমান হয়। ও একদম সেইভাবেই রিয়াক্ট করবে যেরকম একটা 5 বছরের বাচ্চা করে। ও খুব ভয় পেয়েও যেতে পারে, আবার খুব রেগেও যেতে পারে। তার মানে এটা পসিবল? হ্যাঁ, একদম। দিওয়ালির রাতে আপনি 10টা থেকে 11টার মধ্যে কোথায় ছিলেন? স্যার, আমি বাড়ির বাইরে সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলাম। আপনি যাকে হোক জিজ্ঞাসা করুন। ঠিক আছে, আপনি যান। দিওয়ালির রাতে তুমি কোথায় ছিলে? 10টা থেকে 11টার মধ্যে? স্যার বাড়িতেই ছিলাম। যাও। স্যার, পাখিটা তো ওকে চিনতে পেরেছে, তাও ওকে অ্যারেস্ট করলাম না কেন? না, অপরাধী কে সেটা আমরা জানি, কিন্তু আদালত কোনো পাখির বয়ানকে গ্রাহ্য করবে না। তার জন্য আমাদের পোক্ত প্রমাণ চাই, আর এই প্রমাণটা সেই পাখিটা দিতে পারে যে আমাদের খাঁচায় বন্দি আছে। ছেড়ে দাও ওকে। রাইট স্যার। চলো। কথায় আছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, আর এমনটা প্রায়ই ঘটে। গল্পে শোনা যায় তোতা পাখি নাকি কথা বলে, আর এই কেসে একজনই সাক্ষী ছিল, আর সে ছিল বাড়ির পোষা পাখি। আর সে পুলিশের তদন্তকে একটি নতুন দিক দেখালো। যদিও পুলিশ জানতো যে পাখি কখনো কোর্টে সাক্ষী দিতে পারবে না, তাই তাদের দরকার ছিল সেই প্রমাণ যার দ্বারা আসল অপরাধীকে ধরা যাবে। এই চলো, তোমার জামিন হয়ে গেছে। আমি জানতাম তুমি কিছু একটা করবে আমাকে ছাড়ানোর জন্য। কেন সবসময় এরকম উল্টোপাল্টা কাজ করো তুমি? জানো, গ্রামেও পুলিশ এসেছিল, কত চিন্তা হচ্ছিল আমার। কেন তুমি ফালতু ফালতু টেনশন করছো? কিচ্ছু হবে না আমার, তুমি চিন্তা করো না। এখান থেকে আগে বাড়ি যাই, তারপর বসে কথা বলবো, ঠিক আছে? দাদা, একটু সাইডে দাঁড়াবেন। দাদা, দাদা, ফোন আছে আপনার কাছে? একটা আর্জেন্ট কল করার আছে। এটা নাও না। হ্যাঁ, থাকলে দিন না। হ্যালো, রাজেশ বলছো? ভাই, তুমি তো খুব বড় ওস্তাদ দেখছি। হ্যাঁ, দুটো মার্ডার করার পর পুরো মালই হাতিয়ে নিলে। তাহলে পুলিশকে গিয়ে বলে দিচ্ছি কিডন্যাপিং এ আমার সঙ্গে তুমিও ছিলে। তারপর তো পুলিশ নিজেই বার করিয়ে নেবে। ভেবে দেখো, 2 ঘন্টা আছে তোমার কাছে। 2 ঘন্টা পর দেখা করছি তোমার সাথে। এই নিন দাদা, থ্যাংক ইউ। চলুন।
এই তো, এই সেই চিহ্নটা যেখানে আমি সেই টাকা আর গয়নাগুলো লুকিয়েছিলাম। কিন্তু কোথায়? এই যেখানে। একটা পাখি তোর মুখোশ খুলে দিয়েছে, বুঝলি কিছু? এবার পাখির মতন তুইও বলতে শুরু কর। প্রথমে কিডন্যাপিং থেকে শুরু করা যাক। তোর কি ভূমিকা ছিল তাতে? আরে বল, তোর কি ভূমিকা ছিল তাতে? বল। স্যার, এটা 1 মাস আগের কথা। আমি বাবার সাথে দেখা করার জন্য দোকানে গিয়েছিলাম। এসব কি? মনটা কোথায় থাকে তোমার? পরিষ্কার এখানে 5,000 টাকা চুরি দেখাচ্ছে। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, আমি তাহলে মাইনে থেকে কেটে নিতাম। আরে তুমি আমার দাদা বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। পরিবারের সদস্য না তুমি? মন দিয়ে কাজ করো। দেখো 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 এই টাকাটা কোথায় গেল, দেখো। কি হয়েছে? দেখে মনে হচ্ছে খুব রাগ হয়েছে। দেখো রাজেশ দা, তুমি তোমার চরকায় তেল দাও, বুঝেছো? শিক্ষা দিতে চাও তুমি তোমার কাকাকে? কি করতে হবে? তোমার কাকার জীবন হলো ওনার একমাত্র ছেলে। আমরা ওই বাচ্চাটাকে কিডন্যাপ করব। আর তারপর দশমীর রাতে আমরা দুজন সুযোগ পেয়ে গেলাম। হ্যালো রাজেশ, যেখানে মার্কেটটা শেষ হচ্ছে না, ওর পিছনে একটা ফাঁকা গলি আছে। ওখানে আনমোল একা যাচ্ছে, আর এটা কিন্তু আমাদের জন্য ভালো সুযোগ। হ্যালো, আমি বলছি, পুরো 6 আছে আমার কাছে। প্ল্যান সাকসেসফুল হয়েছে আমাদের। দেখা করে আধা আধি করে নেব। হ্যাঁ, ভেবেছিলাম একবারই আমি 3 লাখ টাকা পেয়ে গেলাম। খুব আনন্দে ছিলাম আমি, কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমার জন্য আমার দেওয়ালিটা খুব ভালো কাটবে। এই নাও তোমার ভাগ। কত আছে এতে? 50। কিন্তু 50-50-র কথা হয়েছিল তো। আরে ভাই, কি করেছো তুমি? হ্যাঁ, প্ল্যানিং আমি করলাম, কিডন্যাপিংটাও আমি করলাম। তুমি কি করলে? শুধু এটুকুই বলেছিলে না যে ছেলেটা বাড়ির বাইরে গেছে আর একা, তো তার জন্য 50,000 টাকা অনেক। দেখ রাজেশ, আমার সঙ্গে চিটিংবাজি করছিস কিন্তু তুই। এক মিনিট, এটা ছাড়। কি বললি? চিটিংবাজি করছি? হ্যাঁ করছি। তো কি করবি? পুলিশের কাছে যাবি, ওখানে গিয়ে কমপ্লেন করবি? যা, নে ফোন কর, নে পুলিশকে ফোন কর। আরে বল না, কি বলবি? হ্যাঁ, যে তুই তোর খুড়তুতো ভাইকে কিডন্যাপ করার প্ল্যান করেছিলিস আর সাহায্যও করেছিলিস। ওই রাজেশ আমাকে ঠকিয়েছিল। তারপর আমি ভাবলাম এইবার যেটা করব সেটা আমি একাই করব। মিঠু, এইখানে তোর কোনো ভয় নেই, আসছি আমি। আমন, এই গয়না টাকা তুমি তুমি চুরি না করছিলে? কাকিমা, না না কাকিমা, তার মানে তুমি চুরি করিনি আমি। তারপরে আমি চুরি করা সব টাকা আর গয়না ওই জঙ্গলে গিয়ে লুকিয়ে দিই, আর ওখানে একটা গাছে চিহ্নও বানিয়ে দিই যাতে আমি মনে রাখতে পারি। আর তারপর আমি ভেবেছিলাম যে কয়েকদিন চুপচাপ থেকে যাই, যতক্ষণে ব্যাপারটা একটু ঠান্ডা হচ্ছে। আর তারপরে চুরি করা সব টাকা আর গয়না নিয়ে আবার দিল্লিতে ফিরে যাব।
আর ওখানে ফিরে গিয়ে একটা নিজের ব্যবসা করব। তোমার লোভ তোমার জীবনটাকে তো বরবাদ করেই দিয়েছে, তোমার কাকার পরিবারটাকেও শেষ করে দিয়েছে। আমন আর রাজেশ দুজনের বিরুদ্ধেই চার্জশিট ফাইল হয়ে গেছে। দুজনের বিরুদ্ধে অপহরণ, প্রমাণ লোপাট আর পুলিশকে বিপথে চালনা করার অভিযোগ দায়ের হয়েছে। আমানের বিরুদ্ধে খুনের অভিযোগও দায়ের করা হয়েছে। এখন দুজনই আইনি হেফাজতে আছে। এই অপরাধের কাহিনীর মূলে এমন একটি চিন্তাভাবনা রয়েছে যা বেশিরভাগ মানুষকেই ভুল পথে চালনা করে থাকে, আর সেটা হলো লোভ। লোভ হলো এমন একটি কুয়ো যেখানে একবার নামলে আর সেখান থেকে বেরোনোর রাস্তা পাওয়া যায় না। আপনি গভীর থেকে আরো গভীরে তলিয়ে যেতে থাকবেন, বিবেক বুদ্ধি হারিয়ে যেতে থাকবে, আর নিজে থেকেই অপরাধ ঘটে যেতে থাকবে। পরিবারের কোনো একজন সদস্যের উন্নতিতে অপরজনের হিংসা, এটা কোনো নতুন বিষয় নয়। হিংসা হলেও সেটা তো মনেরই ভাবনা। কিন্তু হিংসার তো একটা ভালো দিকও থাকতে পারে, যে আপনি আপনার উন্নতির জন্য চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, নাকি অন্যের পরিশ্রমের আয়কে ছিনিয়ে নেওয়ার জন্য অপরাধ করবেন। আমানের সামনে দুটো রাস্তাই খোলা ছিল, কিন্তু সে শর্টকাটটাই বেছে নিল। সে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে টাকা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার হাতে কিছুই এলো না, বরং তার হাতে দুটো খুন হলো। সুরেশের নিজের দাদা আর কর্মচারীদের প্রতি ব্যবহারকে হয়তো আমরা খারাপ বলতে পারি, কিন্তু তার পরিবর্তে রাজেশ আর আমান যা করলো তাকে ঠিক কোনোভাবেই বলা যায় না। আমরা প্রায়ই বলে থাকি লোভ খুব খারাপ জিনিস, ফলে এই ঘটনা থেকে এই শিক্ষাই পাই যে এই লোভ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর সমাধান করব আরেকটি অপরাধের। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.